সাথে আছি আমি মজুমদার জুয়েল। উপসংহারের আজকের আয়োজনে শারদীয় দুর্গোৎসবের বিজয়া দশমীকে কেন্দ্র করে আজ দুর্গাদেবী মর্তলোক ছেড়ে আবার কৈলাসে চলে গেছেন। এই যাবার আগে মর্তলোকে তিনি দেখে গেলেন অসম্প্রীতির এক উদাহরণ। প্রকৃত ধর্মপ্রাণ মানুষ কখনোই সম্প্রীতি নষ্ট করে না, তাহলে কেনই বা এমন অসম্প্রীতির দৃষ্টান্ত স্থাপন করলাম আমরা? তারই কিছুটা খোঁজ নেওয়ার চেষ্টা করব আজ উপসংহারে। আলোচনায় আজ আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত হয়েছেন আওয়ামী লীগের সংস্কৃতি বিষয়ক সম্পাদক অসীম কুমার উকিল এমপি, আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায়চৌধুরী এবং আছেন কারওয়ান বাজারের আম্বরশাহ শাহী জামে মসজিদের খতিব মাওলানা মাজহারুল ইসলাম। আপনাদের তিনজনকে স্বাগত জানাই আজকের উপসংহারে। শুরু করতে চাই আমি অসীম কুমার উকিল আপনাকে দিয়ে। কেমন গেল আজকের দুর্গোৎসব এবং কেমন হলো সার্বিক পরিস্থিতি নিয়ে আপনার কাছ থেকে একটু মূল্যায়ন শুনি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ডিবিসির সামনে বসে দেশ বিদেশে যারা আজকের অনুষ্ঠান মালা দেখছেন, সহ আলোচক যারা আলোচনা উপস্থিত আছেন, তাদের সকলকে আমার তরফ থেকে, আমাদের হিন্দু সম্প্রদায়ের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে শুভ বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আজকের এই অনুষ্ঠান মালা শুরু করেছি। আমি এই মুহূর্তে আমার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দ্র উপজেলায় আছি। পূজার সপ্তমীর দিন ঢাকা সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করে অষ্টমীর দিন থেকে আমরা এখানে আছি। আমাদের এলাকা, নিজের নির্বাচনী এলাকা, নিজের জেলা, নিজের বিভাগ সবকিছুতেই অন্তত সম্প্রীতির পরিবেশের মধ্য দিয়ে আমরা এই পুজোর অনুষ্ঠানগুলি অতিক্রান্ত করেছি। নিঃসন্দেহে আজকে বিজয় অনুষ্ঠান, মা দুর্গার বিসর্জনের দিন, সেটিও সুন্দরভাবে শেষ হয়েছে। আমরা বিভিন্ন জায়গা থেকে টুকটাক যেটুকু খবর পাচ্ছিলাম, এটি কখনো কাঙ্ক্ষিত হতে পারে না। পুজো বা ধর্ম আমাদের যেটা বলি আর কি, যে ধর্মটা যার যার, রাষ্ট্রটা সবার, এরকম একটি স্পিরিটের মধ্য দিয়ে আমরা সবাই দেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আদিবাসী, উপজাতি আমরা সবাই সমগ্র অনুষ্ঠানগুলি পালন করি। আবার এটাও ঠিক, আমরা আমাদের জন্মলগ্ন থেকে দেখে এসেছি আর কি, কিছু দুষ্ট লোক থাকে যারা এটাকে ভিন্ন খাতে প্রভাবিত করতে চায়। কিছু মানুষ থাকে যারা 1947 সালের জাতিতত্ত্বের ব্যতীত সৃষ্ট পাকিস্তান, সেই পাকিস্তানের লগ্ন থেকেই এই জায়গাগুলিকে সবসময় ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করছে, সম্প্রীতিটুকু নষ্ট করার চেষ্টা করেছে, যেটা এই ভূখণ্ডের হাজার বছরের ইতিহাস ঐতিহ্য আমরা সকলে মিলে সমস্ত ধর্মীয় অনুশাসনগুলি মেনে সম্প্রীতির মধ্যে অগ্রসর। তারপরেও 1971 সালের 30 লক্ষ শহীদ, 2 লক্ষ মামুনের সর্বোচ্চ ত্যাগের উপর দাঁড়িয়ে যে বাংলাদেশটা, সেই বাংলাদেশের পবিত্র সংবিধানে কিন্তু সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ ধর্ম নিরপেক্ষতাকে অন্যতম আমাদের দাবি হিসাবে, অন্যতম একটি লক্ষ্য হিসাবে, অন্যতম আমাদের এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা হিসাবে সন্নিবেশিত হয়েছিল। আমরা এগিয়ে চলছিলাম, কিন্তু 75 বাংলাদেশে দাঁড়িয়ে আবারও এই ধর্মের সুরসুরনি দেওয়া, ধর্ম নিয়ে রাজনীতি করা, 71-এর মানবতা বিরোধী যুদ্ধ, অপরাজিত রাজনীতি পুনর্বাসনের মধ্যে দিয়ে আমরা দেশটা এগিয়ে যাচ্ছে। বারবার চেষ্টা করা হচ্ছে। আপনারা খেয়াল করবেন, গতকাল মাননীয় প্রধানমন্ত্রী ভার্চুয়ালি ঢাকেশ্বরী মন্দিরে এই শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেছেন। সেই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানও উনি স্পষ্টতই বলেছেন যে দেশটা আমাদের সকলের, এখানে সংখ্যা লঘু বলে কিছু নাই। এই মানুষগুলো যারা দেশে বসবাস করে তারা সবাই সমান অধিকার নিয়ে সম্প্রীতির মধ্যে দিয়ে এগিয়ে যাব। তার মধ্যে কেউ যদি চলার পথে অন্তরায় সৃষ্টি করা হয়, আমরা এ ব্যাপারে যথাযথ পদক্ষেপ গ্রহণের মধ্য দিয়ে আমরা এগিয়ে যাব। তারপরেও আজকে বিজয়া দশমীর দিন 2-4টি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, দুষ্ট লোকেরা ঘটিয়েছে। আমার বিশ্বাস, আমরা যারা রাজনীতির অঙ্গনের মানুষ, যারা দেশের সেবাটা করতে চাই, মানুষের পাশে থেকে মানুষের সেবা করতে চাই, তারা সবাই মানব ধর্মকে সবার ঊর্ধ্বে তুলে ধরে ধর্ম যার যার, রাষ্ট্র সবার, সেই সম্প্রীতিতে বিশ্বাসী করে আমরা
এগিয়ে যাব সম্মুখ জি, মানে এটা অবশ্যই আমাদের সবারই আশা। মাওলানা মাজহারুল ইসলাম, আপনার কাছে আসি। মানে সম্প্রতি বাংলাদেশের কথা তো বলি, অসীম কুমার উকিল এমপি তিনিও বললেন যে আমরা আসলে হাতে হাত ধরে সম্প্রীতির মাধ্যমেই সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং বাংলাদেশ সম্প্রীতির একটা সবচেয়ে বড় উদাহরণ। সেই স্বাধীনতা কাল থেকে বলি, আজ সব সময় বলি না কেন, এই সম্প্রীতির মধ্যে মাঝে মাঝে অসম্প্রীতির কিছু ঘটনা ঘটে যায়, সেগুলোকে আপনি কিভাবে দেখেন? ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের যে অনুষ্ঠান আয়োজন করেছে আমাদের বিবিসি নিউজ, এবং যারা দর্শক শ্রোতারা দেখছেন, এবং যারা আজকে আমার সাথে বিজ্ঞ আলোচক, এবং আমি মনে করি যে আমাদের প্রজন্মের জন্য তারা রাজনৈতিক আইডল আমরা হিসেবে তাদেরকে জানি। বিজ্ঞ প্রাজ্ঞ, তারা অনেক দিন ধরে দেশকে নেতৃত্ব দিচ্ছে বিভিন্ন জায়গা থেকে, তাদেরকে আমি ধন্যবাদ জানাচ্ছি। দেখুন, এখানে আলোচক যিনি কথা বলছেন, সবচেয়ে সুবিধা হলো উনি আর আমি পাশেই। উনি হলো, ওনার বাড়ি কেন্দ্র, আমার বাড়ি নান্দাইল, পাশাপাশি আমাদের বাড়ি হিসেবে আমরা প্রায় পাশাপাশি আছি, প্রতিবেশী হিসেবে আছি। দেখুন, এখানে সম্প্রীতির বিষয়টা আমরা যদি অন্যভাবে আলোকপাত করি, যে কুমিল্লার যে ঘটনা ঘটেছে, এটা আমি মনে করি কোনো মুসলমান সেটাও করতে পারে না, এবং যারা সনাতন ধর্মকে যারা ভিতর থেকে ধর্মীয় ভাব যারা নিয়ে চলে, তারাও এটা করতে পারে না। কারণ কোন ধর্মের গ্রন্থকে কেউ কোনোদিন অপমান করে, যারা ধর্মীয় ধর্মকে যারা চর্চা করে, তারা যে কোনো ধর্মের হোক, তারা কেউ এটা করতে পারে না। এটা আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এটা যে কোনো একজন, যে কেউ এই সম্প্রীতিকে নষ্ট করার জন্য এখানে যে কেউ যে কোনো অবস্থাতেই কাজটা করেছে, আমরা এটা বিশ্বাস করি। দেখুন, আমাদের ইসলামের প্রথম বাণী হইলো যে তোমরা অন্যের ধর্ম প্রতি শ্রদ্ধা করো। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, ওয়ালা তাসুবুল্লাযিনা ইয়াদউনা মিন দুনিল্লাহি ফায়াসুবুল্লাহ আদওয়াম বিগয়রি ইলম, তোমরা কোনোদিন অন্য ধর্মকে গালি দিও না। এই জায়গায় আমরা কিভাবে বিশ্বাস করতে পারি যে আমাদের সনাতন ধর্মীয় যারা আছেন, আমি আমার মনে করি আমি এই এতটুকু জীবনে আমি সনাতন ধর্মের প্রত্যেকটা ধর্মের লোকজনের সাথে যতটুকু মিশেছি, এবং তাদের ব্যাপারে আমি যতটুকু জানি, যারা ধর্ম পালন করে, তারা এই কাজটা করবে এটা আমরা কখনো বিশ্বাস করি না। কিন্তু এখানে সবচেয়ে বড় বিষয়টা যেটা আসছে, যেটা গতকাল মাননীয় প্রধানমন্ত্রী একটা কথা কিন্তু খুব সুন্দর বলেছেন, যে যে এই কাজটা করে থাকুক তাকে আমরা ছাড় দিব না। কিন্তু আমরা এর পরিপ্রেক্ষিতে যেটা দেখতে পাই, যে আসল স্পিডটাই কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন, পলিটিক্যাল রাজনৈতিক বিভেদের চাইতে কিন্তু ধর্মীয় বিভেদটা কিন্তু বিষাক্ত বেশি। রাজনৈতিক বিভেদ কোনো না কোনো একটা জায়গায় একটা আলোচনার মাধ্যমে এটাকে একসাথে করা যায়, একটা হয়তো বা রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে কখনো কখনো একসাথে তারা চলতে পারে। আমাদের বাংলাদেশের রাজনীতি আমরা দেখেছি, আজকে যারা এগেইনস্ট পার্টিতে আছে তারাও কিন্তু একসময় একসাথে আন্দোলন করেছে, যে আজকে যারা আলোচক আছেন তারাই কিন্তু একসময় আমরা দেখেছি 90-এর স্বৈরাচার আন্দোলনের সময় তারা একসাথেই কিন্তু স্বৈরাচার বিরুদ্ধে আন্দোলনগুলো রাজপথে করেছে। রাজনৈতিক যে কোনো বিষয়গুলোকে কিন্তু যে কোনো ভাবে আলোচনার মাধ্যমে একসাথে হওয়া যায়, কিন্তু ধর্মীয় বিভেদটা কিন্তু কখনো একসাথে হয় না। আপনি দেখুন, 47-এর দেশভাগ, তারপরে বিভিন্ন সময় যে দাঙ্গাগুলো হয়েছে, এগুলো ডাক কিন্তু যে জায়গায় হয়েছে এই জায়গায় এখনো রয়েছে। নাসিরনগর যখন ঘটনা হয়, আমরা সেখানে ছুটি গিয়েছিলাম। ওই সময় যারা ছিলেন আমাদের মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের নেতৃত্বে, আমি নিজেও গিয়েছিলাম, ওই জায়গায় দেখেছি ওই জায়গার দাগগুলো কিন্তু এখনো এটা শেষ হয় নাই। তো ধর্মীয় যে সম্প্রীতিকে বিনষ্ট করার জন্য, ধর্মের ভিতরে সংঘাত তৈরি করার জন্য যারা এটাই করে, তাদের বিচারটা আমরা চাই। কিন্তু আমরা দেখতে পাই, যখনই এই ঘটনাগুলো, যখনই মাননীয় প্রধানমন্ত্রী এটাকে আসল জায়গায় যারা এটাকে ঘটিয়েছে তাদেরকে যখন ধরবে, তখনই, যেমন আজকে দেখলাম এক রাজনৈতিক দল বলছে যে তারা এই কাজটা করেছে, আবার বিকালে দেখলাম প্রেস ক্লাবের সামনে আরেক রাজনৈতিক দল বলছে যে সরকারি কাজটা করেছে। এই যে আমরা দোষারোপ করতে গিয়ে আসল জায়গাটা, যারা দুষ্ট চক্রকারী, তাদেরকে আমরা কিন্তু আর খুঁজে পাচ্ছি না। এই জন্য রাজনৈতিক ময়দানে যে যেটাই দল করুক না কেন, যখন ধর্মীয় ব্যাপারে আসবে, তখন প্রত্যেকটা রাজনৈতিক দলের উচিত ধর্মের ব্যাপারে, যে কোনো ধর্মের ব্যাপারে এক হয়ে যাওয়া, যেন এই কাজটা যারা করেছে তাদের আমরা বিচার চাই, সে যে ধর্মের হোক, সে দলের হোক। কিন্তু আমরা একটা দল আরেকটা দলের উপরে চাপিয়ে দেওয়ার কারণে মাঝখান থেকে যারা দুষ্কৃতিকারী তারা রেহাই পেয়ে যাচ্ছে। বারবার রামুর ঘটনা এরকম, একজন উপর একজন চাপিয়ে দিয়েছে, তারা পার পেয়ে গিয়েছে। নাসিরনগর একজন উপর একজন চাপিয়ে দিয়েছে, তারা পার পেয়ে গিয়েছে। আরো দুঃখজনক হলো, দেখুন, এই কাজটা ন্যাক্কারজনক, এটা বাংলাদেশের বিষয়, আমরা বাংলাদেশেই এটাকে আমরা সমাধান করবো। কারণ
বাংলাদেশের ইতিহাস কিন্তু হাজার বছরের চেয়ে অনেক লম্বা ইতিহাস, আমরা একসাথে থাকা, একসাথে চলা। কিন্তু এখান থেকে আমরা আহ্বান করছি অন্য দেশকে, আমরা ফেসবুকে, যে আমার কাছে ডকুমেন্টস আছে, ফেসবুকে সে আহ্বান করছে আমাদেরকে বাঁচান, আমরা খুবই আক্রান্ত হয়েছে বাংলাদেশে, অন্য একটা দেশকে তারা আহ্বান করছে। আবার অন্য দেশের একজন প্রতিনিধি দেখলাম, সেও এই দেশের প্রধানকে বলতেছে বাংলাদেশের হিন্দু ভাইদেরকে বাঁচানোর জন্য। আবার আশ্চর্য হচ্ছি, চিটং থেকে আরেক দল, তারা আবার মানে এই কথা বলছে যে বাংলাদেশে কোনো মুসলমান থাকতে পারবেন, তার হরতাল ডাকারও তারা দিচ্ছে, হুমকি দিচ্ছে। এই যে একটা মানে আসল দুষ্কৃতিকারীদেরকে আড়াল করার জন্য যে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জন কথাগুলো বলেই থাকি, তাতে কিন্তু ধর্মীয় সম্প্রীতির যে আসল যারা কুচক্রী, তারা কিন্তু ঠিকই পার পেয়ে যায়। তাদেরকে আমরা একদম পরিষ্কার। মাওলানা মাজার, একদম আপনি যেহেতু পলিটিক্যাল বিষয়টা আনলেন এবং এই কারণে আমি এই প্রশ্নে আসতাম, শুরুতেই আপনি তুলে ফেললেন। আমি অসীম কুমারকে কাছেই জানতে চাই যে আসলে এটাই ঘটনা ঘটে, একটা ঘটনা ঘটলেই একদল আরেকদলকে দায়িত্ব মানে দায় দিয়ে দেয়, একজন আরেকজনকে দোষী করে ফেলে, তাতে মামলা যে পরিচালনা করে তার মধ্যে এক ধরনের চাপ তৈরি হয়, কিন্তু সেটি আপনি মনে করেন কিনা? নিঃসন্দেহে মানে মৌলানা মাঝার জিনিসগুলো খুব সুন্দরভাবে তুলে ধরেছেন। মানে প্রথমে উনি যেটা বলেছেন যে কোনো মানুষ এই কাজগুলি করতে পারে না। আপনার কুমিল্লার যে ঘটনা ঘটেছে, সে যদি মানুষ হয়ে থাকে, মানবিক গুণাবলীর ছিটেফোঁটাও যদি তার মধ্যে থাকে, এটা সে করতে পারে না। যারা করেছে এরা আসলে মানুষ নামের কলঙ্ক। আপনার এই বিভেদটুকু আছে, এই কথাগুলি আছে, এই কথাগুলোর একটি ঐতিহাসিক পটভূমি আছে আর কি, যে জন্য মানে একেবারেই সবাই কেউ যখন বলে যে না আমরা এটা জানি না কি, তখন বিষয়গুলোতে একটি ধারাবাহিক ভাবে বাংলাদেশের এই জায়গাটায় এসেছে। আজকে আমরা যে জায়গাটা তৈরি করতে চাচ্ছি সম্প্রতির বাংলাদেশ, সেই জায়গাটার মধ্যে কারা প্রতিবন্ধক হয়ে দাঁড়ায়, এই কথাটা রাজনৈতিক দলগুলি সবাই একসুরে যদি আমরা বলতে পারি, যারা ঘটনার ঘটিয়েছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই, তাহলে কিন্তু জায়গাগুলো সেটেল করা যায়, আমরা এগিয়ে যেতে পারি ইজিলি। এবং এই যে আমরা বলি আর কি যে আমরা 15ই আগস্টের উদাহরণটা টেনে বলি আর কি, আমরা যখন বলছি যে 15ই আগস্টের হত্যাকারী এদের বিচারটুকু হয়েছে, কিন্তু হত্যাকাণ্ডের প্ল্যাটফর্ম তৈরি করা, হত্যাকাণ্ডের বেনিফিশিয়ারি না দীর্ঘ পথ পরিক্রমায় বিচার কাজ বন্ধ করা, সামগ্রিকভাবে এইগুলি একটা কমিশন গঠন করে জায়গাটাকে তৈরি করা, যাতে চিরদিনের জন্য এই হত্যা ষড়যন্ত্রের অবসান হয়। তখন কেউ কেউ বলার চেষ্টা করে যে আওয়ামী লীগ তো হত্যা করেছে, হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে এটা কিন্তু বিচারের রায়ে এসে গেছে। অর্থাৎ তারপরেও যখন বলে যে হত্যাকাণ্ড আওয়ামী লীগ ঘটেছে, অর্থাৎ এই হত্যাকাণ্ডের থেকে মানুষের দৃষ্টিটা অন্যত্র সরিয়ে নিতে চায়, অর্থাৎ হত্যাকারীদেরকে বাঁচাতে চায়। আমরা সে জায়গাটায় বলছি যে হ্যাঁ এটা নিন্দনীয়, কোনো মতে এটা কাঙ্ক্ষিত হতে পারে না, কিন্তু এই কথাটা তো স্পষ্টভাবে সবাইকে বলতে হবে, কুমিল্লা থেকে শুরু করে কেন্দ্রীয় রাজনীতি পর্যন্ত। এবং এই কিছু বাস্তবতাকে থেকে অস্বীকার করাও যাবে না আমাদের অতীতের বাংলাদেশের বিভিন্ন ঘটনা বলিতে। এখন যারা বলছে যে আমরা সবাই তালেবান, বাংলা হবে আফগান, কিংবা এই ঘটনাটাকে কেন্দ্র করে যখন কোনো একটি সংগঠনের কেন্দ্রীয় নেতা টেলিফোনে একজনকে বলছে যে তুমি এটা করো, তুমি এরকম কোরআন শরীফটা ওই জায়গায় রেখে আসো, জামাতে ইসলামের তৈরি আছে, আমরা বাকিটুকু দেখছি, যেটা ভাইরাল হয়েছে এসে গেছে, তখন তো জিনিসগুলো দিবালোকের মতো স্পষ্ট যে কারা এটা ঘটিয়েছে। মানে খুব ন্যাচারালি এই জায়গাটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশে আমরা যখন রাজনীতি করছি, পূজা পার্বণ গুলি করছি, কারা পূজা পার্বণটা মন প্রাণ দিয়ে গ্রহণ করছে, পার্ট হচ্ছে, কারা দূর থেকে হাততালি দিচ্ছে, এটা তো মানে দোষারোপ করারও বিষয় না। সত্য ঘটনাটার মুখোমুখি আমরা সকলে মিলে দাঁড়াতে চাই, ঘটনার জন্য দায়ী ব্যক্তিদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে চাই, যেটা মাননীয় প্রধানমন্ত্রী গতকালকে বলেছেন। এবং এটা যারা আজকে দ্বারা এই ঘটনাটা ঘটিয়েছে, এরা সত্যিকার অর্থে মাননীয় প্রধানমন্ত্রী গতকাল যখন বলা হয়েছে যে না এই ব্যাপারে সরকার খুব শক্ত পদক্ষেপ গ্রহণ করবে, তখনই জন্য অনেকটা মানে মাননীয় প্রধানমন্ত্রীর দিকে একটা চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আজকের ঘটনাগুলি ঘটিয়েছে। কারা ঘটিয়েছে, দিনের আলোতে ঘটেছে, স্পষ্টতে ঘটেছে, সেক্ষেত্রে অবশ্যই মানে প্রশাসন সহ ক্রিয়াশীল সমস্ত রাজনৈতিক দলগুলো এবং যারা সত্যিকার অর্থে মৌলানা মাঝারের মতো মানুষগুলো যারা সত্যিকার ধর্মটাকে নিয়ে এগোতে চায়, মানবিকতার আবেদনগুলিকে সামনে রাখতে চায়, ধর্ম নিয়ে রাজনীতি করতে চায় না। আমরা এই যে
বলছেন উনি নান্দালে মানুষ, আমরা এই কেন্দ্র আটপাড়া নেত্রকোনা মানুষ। আমরা তো পার্লামেন্টারি পলিটিক্স করতে গিয়ে ধর্মের এই বিষয়গুলিকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমরা বিবেচনা করি। আমি যখন শুনছি গতকাল সকালে আমার এলাকায় একটা জায়গায় মাইকিং হচ্ছে, তখন নিজে আমার দলের নেতা কর্মীদেরকে নিয়ে পরিস্থিতি সাথে সাথে নিয়ন্ত্রণে এসেছে, শান্ত হয়েছে। এই যে ধর্মের মূল বাণীগুলি, আমরা তো এখানে মৌলানারা আছেন, হুজুররা আছেন, আর ভোটও আছে, আমরা তো সবাইকে নিয়ে একসাথে চলে ফিরি, কখনো তো নষ্ট হয় না। কিন্তু হঠাৎ করে কেউ যখন নিজের স্বার্থ সিদ্ধির জন্য দাঁড়িয়ে যায় আর কি, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, সত্যিকার অর্থে ধর্ম নিয়ে কেউ কোনোদিন অধার্মিক কাজ করতে পারে না। কিন্তু বাংলাদেশে যখন যেটা ঘটতেছে ধর্মের নামের উপরে, সেটা অধর্মীয় কাজ। মানে ঠিক মানুষ নয়, মানুষ নামের কলঙ্ক তারা এই কাজগুলি করে। এক্ষেত্রে সকল মানুষকেই মাথা উঁচু করে সত্যের মুখোমুখি দাঁড়িয়ে অগ্রসর হতে হবে। তার মধ্যে দিয়ে হাজার বছরের ঐতিহ্যের এই ভূমি, এই বাংলাদেশ সাম্প্রদায়িক সম্পত্তির বাংলাদেশ হিসাবে এগিয়ে যাবে সম্মুখ পানে। জি অবশ্যই। নিতা রায় চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, শুরুতে যুক্ত হয়েছিলেন, মাঝখানে আমরা সংযোগ হারিয়ে ফেলেছিলাম। নিতা রায় চৌধুরী, আপনাকে বিজয়া দশমীর শুভেচ্ছা জানাই। আবারও বিজয়া দশমীর শুভেচ্ছা জানিয়ে জানতে চাই যে আলোচনা নিশ্চয়ই এরই মধ্যে আপনি যতটুকু শুনেছেন বা শুনতে পেয়েছেন তার সূত্র ধরেই বলতে চাই যে সম্প্রীতির কথা বলছি আমরা। মৌলানা মাজহার বলেছেন এবং অসীম কুমার উকিল বলেছেন যে সম্প্রীতির মধ্যে মাঝে মাঝে কিছু অসম্প্রীতি ঢুকে যায় এবং সেটি থেকে একটা সময় যখন রাজনীতিকরণ করা হয়ে যায় তখন এক ধরনের যারা এর মধ্যে দুষ্কৃতকারী তারা পার পেয়ে যায় বলে এক ধরনের অভিযোগ মাজহারুল ইসলামের। আপনার মন্তব্য শুনতে চাই। আমার মন্তব্য হচ্ছে যে আমাদের সমাজ একটা বৈচিত্র্যময় সমাজ। এখানে আপনার বিভিন্ন শ্রেণী, বিভিন্ন পেশা, বিভিন্ন জাতিসত্তা নিয়ে আমরা একটা জাতি। তো এটা স্টেট ন্যাশনালিজমের কনসেপ্ট আর কি, যে আগে যেমন একটা জাতি একটা রাষ্ট্র করত, একটা ধর্মিক একটা নৃতাত্ত্বিক গোষ্ঠী। এখন এক রাষ্ট্রের মধ্যে বহু জাতি, বহু বর্ণ ধর্ম এটা বসবাস করে। এখন সেই জাতির মধ্যে একটা ঐক্য, মানে ইউনিটি ইন ডাইভার্সিটি, এটা স্থাপন করা, এটা যে দায়িত্ব, সেই দায়িত্বটা হচ্ছে রাষ্ট্রের। এবং রাষ্ট্র যদি গণতান্ত্রিক হয় তাহলে গণতান্ত্রিক রাষ্ট্রে সমস্ত নাগরিকের জন্যই মানে সমান অধিকার থাকে, অর্থাৎ অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল, যে কথাটা আমাদের এখানে বলা আছে। কিন্তু দেখা যায় যে যখন একজন নাগরিক যে ধর্মের বা যে জাতিসত্তারই হোক না কেন, সে যখন নিজেকে ডিপ্রাইভ মনে করে এবং সে যখন মনে করে যে আমি এখানে ডিসক্রিমিনেটেড হচ্ছি, তখন কিন্তু তার মানে ওই একটা ভীতি বা এক ধরনের মানে হীনমন্যতা সেটা কাজ করতে থাকে। এই সুযোগটা মানে গরিষ্ঠ লোকজন সংখ্যালঘুদের উপর নেয়। এই কারণে পৃথিবীর বিভিন্ন দেশে এই যে সংখ্যালঘুদের উপরে যে অত্যাচার দুর্বল শ্রেণী মনে করে সেটা করে। তার মানে সংখ্যালঘু এবং সংখ্যাগুরু, রাষ্ট্র তো সবারই, যার যার ধর্ম তার, কিন্তু রাষ্ট্র সবারই। এই রাষ্ট্রের প্রতি সমান দায়িত্ববোধটা রক্ষা করার দায়িত্ব কিন্তু সরকারের। এবং এখানে একটা দেখবেন অদ্ভুত ব্যাপার, আজকে যে শিরোনাম যে কথাটা বলছিলেন, দেখা গেল যে আমাদের বর্তমান ক্ষমতাসীন দলের মানে সাধারণ সম্পাদক তিনি যে কোনো সময় ঢালাও করে বলেছেন যে এর সাথে বিএনপি দায়ী, বিএনপি জড়িত। রানা প্লাজা ধ্বংস হয়ে গেছে, বলে যে বিএনপি ঠেলা দিয়ে ফেলে দিচ্ছে। এই যে একটা দায়িত্ব কাণ্ডজ্ঞানহীন হালকা কথা একটা এত বড় একটা দলের সাধারণ সম্পাদকের মুখে এ ধরনের কথা মানায় না। এটা হয় কি, একটু একটা ছোট্ট বিরতি নিতে হবে। বিরতি নিয়ে আপনার সঙ্গে যুক্ত হচ্ছে কারণ আপনার সূত্র ধরেই বলতে চাই যে যেমন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেছেন বিএনপি জামাত জড়িত, সঙ্গে সঙ্গে কিন্তু বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে এটি সরকারের একটি সংস্থা এই ঘটনাটি ঘটিয়েছে। সেটি নিয়েও আলোকপাত করার চেষ্টা করবো। আমরা একটু ছোট্ট বিরতি নিয়ে ফিরি আবার তিনজনের কাছে। উপসংহারে একটা বিরতি নিচ্ছি দর্শক সঙ্গে। আমন্ত্রণ আরেকবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন অসীম কুমার উকিল, নিতা রায় চৌধুরী এবং মাজহারুল ইসলাম, মাওলানা মাজহারুল ইসলাম। নিতা রায় চৌধুরী, আমি যেটা প্রশ্ন করেছিলাম বিরতিতে যাবার আগে, সেটি যদি একটু উত্তর পাই তাহলে অন্যদের কাছে যাব। আমি সংক্ষেপে বলি, আমি অসীম কুমার উকিল বাবুর পুরো বক্তব্য শুনি নাই, তবে
ওনার সম্পর্কে আমার ব্যক্তিগত ধারণা আছে, উনি অত্যন্ত মেধাবী লোক এবং উনি মানে একটি বৌদ্ধিষ্ণু একটা পরিবারের সন্তান এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং ছাত্র লীগের তিনি সভাপতি ছিলেন। অতএব উনি দায়িত্বশীল কথা বলেছেন, আমি যতটুকু শুনলাম আমারও বক্তব্য তাই। এখন এই ঘটনাগুলো কারা ঘটায়, নিশ্চয়ই একটা মানে একটা মতলব বা একটা গোষ্ঠী এটা ঘটায় থাকে। এখন রাজনৈতিক মানে ইয়েতে ঢালাওভাবে এ দলের দোষ ওই দলের দোষ এটা দিতেই পারে প্রতিপক্ষের সাথে, কিন্তু কথা হচ্ছে যে আমরা কেউই চাই না যে আমাদের এই বাংলাদেশ এখানে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট হোক, এবং আমরা কেউই চাই না যে এখানে নাগরিক দেখেন আমাদের 72 সংবিধানে যে কথাগুলো বলা আছে এটা ফলকলি হয় যে অল সিটিজেন্স আর ইকুয়াল বিফোর ল। একটা ছোট্ট ঘটনা ঘটলো আর অমনি সারা দেশে মানে এই ঘটনাটা কিভাবে ঘটলো এটা আদৌ প্রবেবল কিনা। আজকে কুমিল্লা যে ঘটনাটা ঘটছে এই ঘটনাটা এভাবে ঘটাটা প্রবেবল কিনা এটা যেমন দেখার বিষয়। অন্যদিকে কথা হলো যে এখানে কারা জড়িত থাকতে পারে। এখন যদি ওইভাবে তুলচেরা বিশ্লেষণ করেন তাহলে নাসিরনগর ঘটনায় দেখা গেল কি 2 জন চার্জশিটভুক্ত আসামি তারা নৌকার নমিশন পেয়েছে। এবার বিএনপি মানে ইলেকশনে মানে অংশগ্রহণ করছে না, ইলেকশনে আমরা কোনো প্রার্থী দিচ্ছেন অংশগ্রহণ করছে না, কিন্তু সেখানে 2 জন এর আগেও দেখা গেল যে নাসিরনগরে সে তার সঙ্গে জড়িত। এখন কি আমরা কি এইগুলো তো হতেই পারে এই জন্যে যে একটা ক্ষমতা লোভী যে সম্পদ লোভী বা নানান দিকে তারা এই ঘটনা ঘটে। এটা আওয়ামী লীগের পক্ষেটা এখন এই কারণেই সম্ভব যে রামুতে, বড়াই গ্রামে, নাসিরনগরে বিভিন্ন জায়গায় সব জায়গায় আওয়ামী লীগ যুক্ত, এবং সর্বোচ্চ যে বিরাট সালনা আমি সেখানে গেছিলাম, সেখানে তো একটা মানে এটা চার্জশিটভুক্ত আসামি, সমস্ত আসামি এফআইআর ভুক্ত, মানে পুলিশ মামলা করেছে সেখানে লোকাল যুবলীগের ইয়ে। তা আমি এই লাইনে আমি যেতে চাই না। এখানে নিশ্চয়ই এর সাথে অসীমভাবে একমত না, নিশ্চয়ই এর সাথে হয়তো মানে অনেকে একমত না, কিন্তু ঘটনাগুলো ঘটছে। এখন এই ঘটনাগুলো চিরস্থায়ী বন্ধ করার পথটাকে আমি 1 মিনিট বলছি, বন্ধ করার পথটা হচ্ছে যে এই মূল্যবোধটাকে প্রতিষ্ঠিত করা যে এই দেশে নাগরিক হিসেবে একটা শ্রেণী বা একটা জাতীয় গোষ্ঠী যত ক্ষুদ্রই হোক না কেন সেও এই দেশের নাগরিক এবং ইকুয়াল রাইট সে মানে এবং তার নিরাপত্তা বিধান করার দায়িত্ব রাষ্ট্রের, এটি আপনি বারবার বলেছেন। আমি অসীম কুমারকে যেটা একটা একদম ছোট্ট অধিকার আমি ছোট করে নিতে হয়, কারণ নাসিরনগরে 2 জনের মনোনয়ন দিয়েছেন আপনারা, এটি সব পরবর্তীতে অবশ্য অভিযোগ পাওয়ার পরে বাতিলও করেছেন। সেই ভুলটাই বা কেন হবে আওয়ামী লীগের মতো দলের? দেখেন মানে এইগুলি ঘটছে বলেই কথাগুলি হচ্ছে, এ ব্যাপারে দ্বিমতের কোনো অবকাশ নেই। মানে জুয়েল, বিষয়টা বিবেচনাও রাখতে হবে আমাদের সংগঠনের ক্যারেক্টারিস্টিকটা, এটা একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশন। আমি কথাটা এই জন্য বলছি, আমি কোনো সাফাই গাওয়ার জন্য না, একটা ক্লাস অর্গানাইজেশন যেভাবে সবকিছু স্ক্যানিং করে তৃণমূল থেকে উঠে নিয়ে এসে সবকিছু গুছিয়ে চলা যায়, একটা মাল্টি ক্লাস অর্গানাইজেশনের পক্ষে ততটা সম্ভব হয় না, ফাঁক ফুকুর গলে জিনিসগুলি ঢুকে। কিন্তু যখন আমাদের নোটিশে আসছে আমরা কিন্তু এই ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছি। আমি নিতাইদা যে কথাগুলি বলছিলেন নাকি, মানে আসলে তো নিঃসন্দেহে সরকার বা সরকারি দল এটার দায়িত্ব এড়ানোর কোনো বিষয় নাই, এটা দায়িত্বটা নিয়েই আমরা কথা বলছি। কিন্তু বাংলাদেশের 30,000, 31,000, 32,000 পূজা মণ্ডপ 24 ঘন্টা পাহারা দিয়ে রক্ষা করা মানে আমাদের এই সমাজে কতটুকু সম্ভব যদি সকলে মিলে আমরা পাহারাদার না হই। এটা সরকার বা সরকারি দল বা প্রশাসনের লোকজন পাহারা দেবে, পুলিশের আইন শৃঙ্খলা লোকজন দেখবে, এটা আমরা সিসিটিভি ক্যামেরার আওতায় প্রায় সকল পূজা মণ্ডপে নিয়ে এসেছি, চেষ্টাগুলি আছে। কিন্তু আমাদের সামাজিক যে অবক্ষয়গুলি হয়েছে এটা তো স্বীকার করতে হবে। আমাদের মানে রাষ্ট্রীয় কাঠামোতে এই জিনিসগুলি বেশ ভালোভাবেই আখ্যাগারে বসেছে, এটাকে সমলে উৎপাটিত করতে হবে। আপনার মৌলবাদের যে অর্থনীতি বাংলাদেশের আখ্যাগারে বসেছে নানান কারণে, জাতীয় এবং আন্তর্জাতিক পর্যায়ে এবং কোনো সময় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতাতে, সেই জায়গাটা থেকে সমূলে উৎপাটিত করা না গেলে এরা মাঝে মাঝে চোখ রাঙানি দিবে। মানে ওয়ানের ইভেন্ট আসছিল, চোখ রাঙানি দিচ্ছিল। কারণটা কি? কারণটা আমার ব্যক্তিগত অভিমত যে গণতন্ত্রের পিলারগুলি শক্তিশালী কাঠামোর উপর
দাঁড় করানোর আমরা চেষ্টা করছি, কাঙ্ক্ষিত পর্যায়ে আমরা পৌঁছতে পারিনি বলে 111-এর মতো চোখ রাঙানি দেখছিল। আবার এদেশের মানুষ অনেক বেশি অতীতের তুলনায় তৎপর, যে কারণে 111 জেকে বসতে পারেনি। আজকের ঘটনা চৌমোহনীতে, গতকালের ঘটনা কুমিল্লাতে, সারা দেশ কিন্তু সজাগ ছিল, সতর্ক ছিল বলে আমরা সবাই মিলে দাঁড়াতে পেরেছি। দাঁড়াতে পারানোর মধ্য দিয়ে আমরা এগিয়ে যেতে চাই। কিন্তু রাষ্ট্রের যে এই জায়গাগুলি, অনুশাসনগুলি তো আমাদের একমত হতে হবে। আমি মুক্তিযুদ্ধের চেতনা বাংলাদেশটা করতে চাই। আপনি বলছেন যে একা রাষ্ট্রের পক্ষে বা একা আওয়ামী লীগের পক্ষে কোনো কিছু এভাবে মানে দেখে রাখা সম্ভব না, সবাইকে একমত হতে হবে। অবশ্যই আমি দেখে রাখতে পারবো না যদি নেতাইটা আমার সাথে না থাকে। অবশ্যই সবাই একসাথে না হয়। কিছু করেন মাজারুল ইসলাম যদি না থাকে আগানো খুব কঠিন, তাহলে কোনোভাবে সম্ভব। মাজার একটা জিনিস কি মানে এরকম কি প্রশ্ন উঠতে পারে যে মানুষের ধর্মপ্রেম, মানে ধর্মের প্রতি মানুষের ভালোবাসা, নাকি ধর্মের প্রতি ভয়টা বেশি, নাকি ধর্মের নামে বিভিন্ন জন বিভিন্নভাবে তাদের মধ্যে যে ব্রেন ওয়াশ করছে সেটি খুব বাজে অবস্থায় গিয়ে পৌঁছেছে। সেই জায়গা থেকে উত্থানের জন্য বা উঠিয়ে আনার জন্য সবাইকে কাজ করতে হবে। কিভাবে কাজ করতে হবে? মাওলানা মাজহারকে আপনি আছেন আমাদের সঙ্গে? মাওলানা মাজহার পেয়েছিলাম, আবার সংযোগটা বোধহয় একটু লো। আমরা একটা ছোট বিরতি নিয়ে ফিরি বরং। মাওলানা মাজহার, আপনি কি পাচ্ছেন আমাকে? আমার প্রশ্ন শুনেছেন? হ্যাঁ, শুনতে পাচ্ছি। জি বলুন। না, আপনার প্রশ্ন শুনতে পাইনি। আমার প্রশ্নটা হচ্ছে যে এই যে মানুষের মধ্যে ধর্ম প্রেমের জায়গায় ধর্ম ভয়টা বেশি, নাকি মানুষকে ধর্ম ভয়টা মানুষের মধ্যে ঢুকিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার পক্ষ থেকে? সেই জায়গা থেকে মুক্তির জন্য কি করতে হবে আমাদের? না দেখুন, এখানে আমরা যদি আসলে এগুলো তো অনেক মানে অনেক বড় কথা, অনেক লম্বা ইতিহাস। আমরা তো পরের প্রজন্ম মানুষ, আমরা 80 দশকে আমাদের জন্ম, কিন্তু আমরা যে ইতিহাসগুলো দেখি যে যখন রাষ্ট্রের সাথে যখন ধর্মকে যখন গুলিয়ে ফেলা হলো তখনই কিন্তু বিষয়টা সামনে নিয়ে আসে। আপনি দেখুন, যখন কেউ কোনো এক সরকার রাষ্ট্রকে ধর্মের সাথে সে রাষ্ট্রকে সে সংযোগ করে দিল, এটা কিন্তু সে ধর্মকে ভালোবাসে কিন্তু কাজটা করে না, সে একটা রাজনৈতিক ফায়দা নেওয়ার জন্য কাজটা করেছে। যখনই আপনি ধর্মকে ধর্মের জায়গায় না রেখে যখন আপনি পলিটিক্যালি কোনো লাভবান হওয়ার জন্য যখন আপনি ধর্মকে ব্যবহার করবেন, তখনই কিন্তু ধর্মটাতেই কিন্তু আঘাত করে। এখানে কিন্তু তখন রাজনৈতিক কলুষিত হয় না, তখন ধর্মটা কলুষিত হয়। আপনি দেখুন না, এই যত জায়গায় এই বিষয়গুলো হয়েছে, ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট হয়েছে, কোনো জায়গায় কিন্তু আপনি দেখবেন না ধর্মীয় কোনো চিন্তাবিদ, যে কোনো ধর্মে তারা এটার সাথে জড়িত, তৃতীয় কোনো পক্ষ, এবং ঘুরে ফিরে গিয়ে দেখবেন কোন না কোনো রাজনীতি একটা স্ট্যান্ড করার জন্য হয়তোবা তারা রাজনৈতিক ভাবে দেউলিয়া হয়ে যাচ্ছে। এটাকে সব জায়গাতে হচ্ছে ফায়দা লোটার চেষ্টা এবং একটা অস্থিতিশীলতা তৈরি করে সেখান থেকে কিভাবে ফায়দাটা লোটা যায় সেই চেষ্টা থেকে এই সমস্যাগুলো তৈরি হচ্ছে বলে আপনি মনে করেন? সুযোগ থাকে আমি কয়েকটা কথা বলি, যদি আমার একটু একটা বিরতি নিয়ে আসি, তারপর একদম শেষ কথা শেষের বিরতির পরে এসে একটু শুনবো, কারণ আমাদের একদম সময় কমের দিকে, তিনজনই থাকবেন। একটা ছোট্ট বিরতি নিয়ে ফিরছি দর্শক, আপনারাও থাকবেন আমাদের সঙ্গে। আমন্ত্রণ আরও একবার উপসংহারে। আমাদের সাথে অনলাইনে সরাসরি যুক্ত আছেন অসীম কুমার উকিল, নিতাই রায়চৌধুরী এবং মাজারুল ইসলাম। মাজারুল ইসলাম, একদম মানে শেষের দিকে আমরা জানতে চাই যে সব কিছু ভুলে, রাজনীতি সব কিছু ভুলে আসুন না দেশটাকে সুন্দর করে গড়ে তুলি, সম্প্রীতির দেশ গড়ে তুলি, কি করতে হবে? এখানে আমাদের যে আমরা যারা ধর্মকে নিয়ে একটু চর্চা করার চেষ্টা করি, সব ধর্মের লোকেরা সবার সাথে আমাদের একটু যোগাযোগ আছে, আমাদের সবারই কথা একটাই যে আমরা ধর্মটাকে ধর্মের জায়গায় রাখি, ধর্মটাকে কেউ যেন সামনে রেখে কোনো স্ট্যান্ডবাজি না করতে পারে, সেটা পলিটিক্যাল হোক, ব্যবসায়ী হোক, সামাজিক হোক, রাজনৈতিক হোক, সেটা না করা, সে যেই হোক। দেখুন, আমাদের স্বাধীনতার পর থেকে ৭৫-এর পর থেকে বঙ্গবন্ধুকে সপরিবারের হত্যা করার পর থেকে আমাদের বাংলাদেশে যখন যার প্রয়োজন হয়েছে ধর্মকে ব্যবহার করে, এই যে আমাদের দুই ধর্মের দুইজন পলিটিক্যালের নেতৃত্বে আছেন, ওনারা যখন ক্ষমতায় থাকে তখন কিন্তু কথা বলেন অন্যভাবে, আর যখন ক্ষমতায় না থাকেন তখন কথা বলেন অন্যভাবে। কিন্তু আমরা চাই ধর্মের কথা তো সব যুগেই একরকম, তা আমাদের ধর্মটাকে ধর্মের জায়গায় রাখি আর রাজনীতির জায়গায় রাখি। আমরা এটাকে ধর্মটাকে ব্যবহার করে আমরা রাজনৈতিক কোন সিঁড়ি আমরা ব্যবহার না করি। আমরা দেখুন, আমাদের এই পর্যন্ত আপনি দেখেন বাংলাদেশের, আমি যতটুকু জানি শুধু একটাই ঘটনা ঘটেছিল 2001-এর পরে, যেটা রাঙ্গুনিয়াতে একজন ধর্মীয়
ধর্মীয় একজন হিন্দু ধর্মাবলম্বী একজন ব্যক্তিকে মাথামুহুরি না কোন জায়গায় তাকে আঘাত করা হয়েছিল এবং তাকে স্পট ডেট করা হয়েছিল এবং তার মাথাটাকে দ্বিখণ্ডিত করে দেওয়া হয়েছিল চিত্রঙ্গে। এই যে সব সময় যে ধর্ম যারা পালন করে তাদের উপর আঘাত আসাটা, এটা অনেক সময় কিন্তু সেটি অবশ্যই কাম্য নয়। অবশ্যই আমরা আশা করতে পারি না। নিতাই রায় চৌধুরী কি করতে পারি? সবকিছু ফেলে ধর্মকে ধর্মের জায়গায়, রাজনীতির জায়গায় রেখে কিভাবে দেশকে এগিয়ে নিয়ে না না না, এটা অনেক গভীরে গিয়ে মানে বোঝার ব্যাপার। দুনিয়ার সমস্ত ঘটনার পেছনে আছে সমকালীন সময়ের অর্থনীতি। মানে অর্থনীতি একটা সমাজের ধ্যান ধারণা, মূল্যবোধ, রাজনীতি, সংস্কৃতি সবকিছুকে নির্ধারণ করে। এই যে মৌলানা সাহেবের কথাটা উত্তর দিই, ওই যে 74-এ মনোরঞ্জন ধর যখন আইনমন্ত্রী এবং শেখ সাহেব তখন প্রধানমন্ত্রী, তখন আপনার একটা বিল পাস হলো অর্পিত অনাগরিক সম্পত্তি। এই অর্পিত অনাগরিক সম্পত্তি বিল পাসের সময় সারা দেশের হিন্দু প্রতিনিধিরা মনোরঞ্জন বাবুর সঙ্গে দেখা করে বললো যে আপনি কি সর্বনাশ করলেন, আপনি এই যে অর্পিত সম্পত্তি আবার সেই নিয়ে প্রপার্টিকে আপনি চালু করলেন। উনি বললেন যে দেখো, এটা আমার কিছু করার নাই, আমাকে তাহলে মন্ত্রিত্ব ছাড়তে হবে। তখন কিন্তু ওই 72 সংবিধানের ছিল 75 বাকশাল বলে যে 4th সংশোধনের আগে, যে আমি একটা প্রচন্ড ধমক খেয়েছি, এটা বলে উনি মনোরঞ্জন বাবু কিশোরগঞ্জ ময়মনসিংহ এলাকার লোক। তো উনি বললেন যে এখানে বড় বড় চা বাগান, বাড়িঘর, মোহিনী মিলের মতো মিল সব আওয়ামী লীগের নেতারা দখল করে আছে। এখন যদি এইটাকে অর্পিত সম্পত্তি না করলে, মানে আমি যদি বিল না আনি, যদি ড্রপ করে দিই, এটা তো ড্রপ হইতো ডিফেন্স অফ পাকিস্তান রুলে 1965 হয়েছে। ডিফেন্স অফ পাকিস্তান রুল স্টেট অফ এমার্জেন্সি থেকে। এটা 71 সালে ভারত যখন বাংলাদেশের মিত্র শক্তি হিসেবে কাজ করলো, তখন ভারতের নাগরিক সম্পদ আর সমস্ত সম্পদ থাকে না, কিন্তু এটা করলো কিন্তু এই সরকার। অতএব এটা অর্থনৈতিক কারণ কিন্তু। এবং যত হিন্দুদের বাড়ি ঘর অমুক তমুক যারা দখল করেছে, তারা কিন্তু দেখবেন যে ওই মানে ইতিহাস নিয়ে চর্চা করতে গেলে আসলে অনেক বড় সময়, তো আমাদের কাছে একদম সময় শেষ। আমরা একটু অসীম কুমার উকিল আপনার কাছে জানি, আসলে সবকিছু বাদ দিয়ে এখন আমরা ধর্মকে ধর্মের জায়গায় রেখে, রাজনীতিকে রাজনীতির জায়গায় রেখে দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে কি করতে হবে? সেইটাই করা দরকার। এবার অসীম বাবু না, আমি যদি বলতে বলেন, অসীম কুমার উকিল আপনার কাছ থেকে নেই, আমাকে আরেকবার সুযোগ দিয়েছিলেন 1 মিনিটের ধরে? না না, একদম শেষ, আমার 1.5 মিনিট সময় আছে আর। অসীম কুমার আসলে মানে নিতাইদা যথার্থই বলেছেন যে আসলে অর্থনীতির একটা বড় গুরুত্বপূর্ণ ভূমিকা। আসলে এটাই মানে ধর্মের আবরণে ধর্মকে ব্যবহার করে কেউ কেউ ফয়দা লোটা, অর্থনৈতিকভাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়। দাদা, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অর্পিত সম্পত্তি সংক্রান্ত দীর্ঘদিনের 1965 থেকে যে জটিলতা, সেই জটিলতাটা শেষ হয়েছে, আমরা এগিয়ে যাচ্ছি। আমরা চাই বাংলাদেশটাকে আরো এগিয়ে নিয়ে যেতে। সেখানে আমি মনে করি সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশটা করতে 72-এর সংবিধান আমাদের মূল রক্ষা কবচ। রাষ্ট্রীয় কাঠামোতে ধর্মনিরপেক্ষতা জাতীয় চায়ের মূলনীতির অন্যতম ছিল, আমরা সেটাকে নিয়ে এগিয়ে যেতে চাই। সেই জায়গাতে দাঁড়িয়ে যেটা মৌলানা মাজহারুল ইসলামও বলেছেন আর কি, যে ধর্মটাকে ধর্মের জায়গায় রাখা আর কি, ধর্মটাকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার না করার জায়গাতে আসতে হবে। ধর্মের নামে ভোট ব্যাংকের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। এর মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাওয়া সম্ভব। যে জায়গাটুকু নষ্ট হয়েছে এটা অসম্ভব আমি মনে করি না। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির বাংলাদেশ, মুক্তিযুদ্ধের মূল যে চেতনা, সেই চেতনার ভিত্তিতে আমরা এগিয়ে যাব। অবশ্যই আমরাও সেটা আশা করতে চাই। অসীম কুমার উকিল আপনাকে অনেক ধন্যবাদ, নিতাই রায় চৌধুরী আপনাকে অনেক ধন্যবাদ, মাওলানা মাজহারুল ইসলাম আপনাকেও ধন্যবাদ অনেক আমাদেরকে সময় দেওয়ার জন্য। আজকে দর্শক, আজকের মতো শেষ করছি উপসংহার। ফিরবো আগামী শুক্রবার রাত 10টায়। থাকবেন অন্য কোনো অতিথি, থাকবেন আপনারাও। ডিবিসি নিউজের সঙ্গে থাকুন।